তেল আবিবে ইরানের আরও ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি ইসরায়েলের। হামলা আলোচনা একসঙ্গে নয়, জেনেভায় জানালো তেহরান। ফেনীর প্লাবিত 5 গ্রামের পানি নামতে শুরু করলেও কমেনি ভোগান্তি। বাঁধের ভাঙা অংশ মেরামতে নেওয়া হয়েছে জিও ব্যাগ। হাওরে অবাধে ঘুরছে 200-এরও বেশি হাউস বোট। উচ্চ শব্দ তৈরি সহ নানা কারণে নষ্ট হাওরের জীববৈচিত্র্য, আশঙ্কাজনক হারে কমছে মাছ পাখি। মেয়র কাউন্সিলরহীন সিটি কর্পোরেশনে মশক নিধনে গতি নেই। জনগণকে যুক্ত করে বছরব্যাপী পরিকল্পনা না থাকায় বাড়ছে সংক্রমণ। ভোলায় 500 ভরি স্বর্ণ ও অর্ধ কোটি টাকা নিয়ে জুয়েলার্স ব্যবসায়ী উধাও। প্রশাসনের দ্রুত পদক্ষেপ চান নিঃস্ব শতাধিক পরিবার। স্বাগত। এখন বাণিজ্যে, পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। সংঘাত শুরুর পর 18তম দফার হামলায় ইসরায়েলের 2টি বিমান ঘাঁটি, সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্তের দাবি করেছে ইরান। ছোটাছুটির সময়ে হার্ট অ্যাটাকে প্রাণ হারিয়েছেন এক ইসরায়েলি। বিপরীতে তেল আবিবের দাবি, শুক্রবার থেকে 15টি বিমানের মাধ্যমে হামলা চালানো হয়েছে তেহরানে। এতে 2 ইরানির প্রাণহানির দাবি তেল আবিবের। যদিও অস্তিত্ব টিকিয়ে রাখতে হামলা চালিয়ে যাবার ঘোষণা ইসরায়েলি প্রধানমন্ত্রীর। আরও জানাচ্ছেন নাফিয়া আরমান মনন। ইসরায়েলের আকাশ ভেদ করে উড়ে যাচ্ছে এক ঝাঁক মিসাইল। লক্ষ্য তেল আবিব। ইরানের শক্তিশালী মিসাইলগুলো ধ্বংসে ব্যতিব্যস্ত হয়ে পড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আইডিএফ সবগুলো মিসাইল প্রতিহতের দাবি করলেও রাজধানীর একটি আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে আগুন। ভোরের আলো ফোটার আগেই ছোটাছুটি শুরু করেন ইসরায়েলিরা। টানা 9 দিন ধরে ইহুদি ভূখণ্ড থেকে ভেসে আসছে এমনই একের পর এক চিত্র। অপারেশন ট্রু প্রমিস 3 শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে 18 দফা হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি, যেখানে দাবি করা হয় শুক্রবারের হামলায় নেভাটিম ও হাটজেরিম বিমান ঘাঁটির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক স্থাপনা। হাইফাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ভবন, এতে আহত বেশ কয়েকজন। এদিকে ইরানি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গবেষণা সংস্থা পরিদর্শনে যান বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, অস্তিত্ব টিকিয়ে রাখতে যতদিন প্রয়োজন ততদিন তেহরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তেল আবিব। One from 20,000 such rockets, 20,000, not one. This is one missile. And the other is, of course, atomic bombs in the hands of this mad regime. বিপরীতে শনিবার প্রথম প্রহরেই ইরানের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে 15টি বিমানের মাধ্যমে হামলা চালায় ইসরায়েল। এ সময় তেহরান, কওম ও কারাজ অঞ্চলে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই হামলায় বেশ কয়েকজনের প্রাণহানির তথ্য মিলেছে। হামলায় ব্যবহার করা হয় 30টির বেশি অস্ত্র। এছাড়াও ইস্পাহানেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পাশাপাশি আইআরজিসির ড্রোন ইউনিটের প্রধানকে হত্যার দাবি করেছে আইডিএফ। মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শুক্রবার খুজেস্তান প্রদেশ থেকে অর্ধশতাধিক নাগরিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে ইরান। দেশটির অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা জানান, চাপিয়ে দেয়া যুদ্ধের পরিণতি ভোগ করতে হবে নেতানিয়াহু প্রশাসনকে। رژیم نحس و مردمان بی آینده دارند یک افول سریع رو تجربه میکنند. خودتون خواستید، شما آغاز کردید، حالا دریافت کنید। শুক্রবার তেহরানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেন লাখো ইরানি। এ সময় পোড়ানো হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা। অন্যতম বড় এই বিক্ষোভ জাতির সাহসকে প্রতিফলন করছে বলে এক্স বার্তায় জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। ইরান ইসরায়েল সংঘাত বন্ধে এবার দৌড়ঝাঁপ করছেন বিশ্বমোড়লরা। জেনেভায় যুক্তরাজ্য সহ ইউরোপীয় কয়েকটি দেশের বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েল হামলা বন্ধ করলে আলোচনা চলতে পারে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সংঘাতের জন্য বরাবরের মতো ইরানকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে যুক্তরাষ্ট্র। আর ইরানের হামলা বন্ধের দাবি অগ্রাহ্য করেছে ইসরায়েল। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া।
ইরান ইসরায়েল ইস্যুতে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইরানের বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। সেই সঙ্গে তেল আবিবকে ইরানে হামলা বন্ধের আহ্বান জানান তিনি। The US has publicly threatened to strike Iran's safeguard nuclear facilities. Such acts constitute a flagrant violation of Article 2, Paragraph 4 of the UN Charter and a breach of the sovereign equality of states. তবে ইরানে হামলা বন্ধ হবে না বলে জানান ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন। Well, we have seen diplomatic talks for the last few decades and look at the results. So, if there will be a genuine efforts to dismantle the capabilities of Iran, then that's something we can consider. But it is going to be like another session and debates. That's not going to work. Thank you, Madam President. ইসরায়েলের পাশাপাশি পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানকে তোপের মুখে ফেলার চেষ্টা করে। জাতিসংঘে মার্কিন প্রতিনিধি ডরোথি সিয়া বলেন, ইরানকে অবশ্যই ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করতে হবে। একই দিন সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সে সময় আন্তর্জাতিক আইন অমান্য করে ইরানে হামলা করায় ইসরায়েলকে যুদ্ধাপরাধী বলে অভিযোগ করেন তিনি। তবে ইসরায়েল যদি ইরানে হামলা বন্ধ করে তবে কূটনৈতিক আলোচনার সুযোগ রয়েছে বলে জানান আরাকচি। حمله به تأسیسات زیربنایی جمهوری اسلامی ایران با پاسخی محکمتر قطعاً مواجه خواهد شد و دشمنان ما می‌دانند که چه اهدافی در داخل رژیم صهیونیستی در دسترس ما قرار داره। এদিকে অষ্টম দিনের মতো চলছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলের হাইফা শহরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, এতে আহত হয়েছে অন্তত 17 জন। অপরদিকে ইরানের বিপ্লবী গার্ডের ঘাঁটিতে হামলা করে আইআরজিসির এক কমান্ডারকে হত্যার দাবি করে ইসরায়েল। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। সম্পদ আর সৌন্দর্যে ভরপুর টাঙ্গুয়ার হাওর। নিয়ম অনুযায়ী এই হাওরের জলাভূমি চিহ্নিত করে মাছ এবং পাখির নিরাপদ আবাসস্থল তৈরির কথা থাকলেও পর্যটন ব্যবসার নামে ধ্বংস করা হচ্ছে হাওরের জীববৈচিত্র্য। ফলে টাঙ্গুয়ার হাওর বয়ে যাচ্ছে মরণের পথে। তবে হাওর বিশেষজ্ঞ সুনামগঞ্জের সচেতন মহল বলছেন, টাঙ্গুয়ার এমন পরিস্থিতির জন্য দায়ী প্রশাসন। বিস্তারিত লিপসন আহমেদের প্রতিবেদনে। ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ পানির সঙ্গে হিজল করচবনের অপরূপ সৌন্দর্যের দেখা মেলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। মূলত ভরা বর্ষায় প্রকৃত রূপ মেলে ধরে এই জলাঞ্চল। বর্ষা মৌসুমের শুরুতেই হাওরে বাড়ে পর্যটক। তবে গত কয়েক বছরের তুলনায় এবার চাপ আরও বেড়েছে। হাউস বোটে চড়ে সকাল থেকে রাত পর্যন্ত হাওরের মায়াবী সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। এরকম একটা সুন্দর জায়গা আমার মনে বাংলাদেশের কোথাও আছে কিনা আমার মনে হয় না। ভালো লাগতেছে এদিকে এসে সুইমিং করতেছি ফ্রেন্ডদের ফ্যামিলির সাথে। ওভারঅল পরিবেশটা খুবই সুন্দর আর কি, ন্যাচারাল একটা পরিবেশ, অনেক ভালো লাগতেছে, অনেক মজা লাগতেছে। তবে জেলার পর্যটন ব্যবসা চাঙা হলেও টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। হাওরে অবাধে ঘুরছে 200রও বেশি হাউসবোট, উচ্চ শব্দে চলছে জেনারেটর, গান বাজনা। চারপাশে পলিথিনের মতো প্রকৃতির জন্য ক্ষতিকারক নানা বস্তু। এক সময়ের টাঙ্গুয়ার হাওরে যে পাখি কিংবা মাছ দেখা যেত, এখন তার ছিটে ফোঁটাও নেই। জীববৈচিত্র্য সমৃদ্ধ জলাভূমি হিসেবে ঘোষিত টাঙ্গুয়ার হাওর নজরদারির অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে, অভিযোগ স্থানীয়দের। বাপ দাদার মুখে শুনতাম, তারা যদি হাওরে দিয়া নৌকা হাতে বাইরে যেত, মাছ লাফ দিয়া নৌকার মাঝে উঠত। এখন প্রায় এসব অনেক প্রজাতির মাছ পাখি বিলুপ্তির পথে। শাসনের একটা সিস্টেম ছিল, বুঝছেন, তখন পাখি এবং মাছ এগুলা খুব বেশি পরিমাণে উৎপাদন হইতে হয়, কিন্তু এখন শাসন না থাকার কারণে পাখিও নয়, মাছও নয়। উচ্চ স্বরে যে সাউন্ড বক্স তারা বাজায়, এটা আসলে এই এলাকার মানুষের এটা অনেক ক্ষতি হচ্ছে, প্লাস পরিবেশে টাঙ্গুয়ার পরিবেশে ক্ষতি হয়। বাচ্চা কাচ্চা লেখাপড়ার ঝামেলা হইতেছে, হার্টের রুগী থাকলে তার সঙ্গে মিশে হইতেছে।
এদিকে IUCN 2015 এর সর্বশেষ রেড ডাটা বুকের তথ্য অনুযায়ী এ হাওরে 134 প্রজাতির মাছ, 19 প্রজাতির স্তন্যপায়ী, 219 প্রজাতির দেশি ও বিদেশি পরিযায়ী পাখি, 24 প্রজাতির সরীসৃপ, 8 প্রজাতির উভচর প্রাণী এবং 104 প্রজাতির উদ্ভিদ থাকলেও বর্তমানে এগুলোর বেশিরভাগই বিলুপ্তির পথে। পরিসংখ্যান অনুযায়ী গেল 10 বছরে এই হাওরে দেশি ও পরিযায়ী পাখি কমেছে 77%। উপজেলা প্রশাসনের কর্মকর্তা জানালেন, টাঙ্গুয়ার হাওরকে বাঁচিয়ে রাখতে পর্যটন নীতিমালায় বেশ কিছু পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। টাঙ্গার হাওরে ভূমি, পানি এবং বায়ু দূষণের সমস্ত কর্মযজ্ঞ সম্পাদিত হয়, উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানো হয়, নেচে গিয়ে এটাকে উৎসবস্থলে পরিণত করা হচ্ছে, যা ইসিএরও পরিপন্থী, রামসার সাইটেরও পরিপন্থী। নীতিমালা অনুযায়ী হাউসবোটগুলোকে অবশ্যই তাদের সেফটি থাকতে হবে, যেমন গ্যাস সিলিন্ডারের সেফটি থাকতে হবে, ইলেকট্রিক লাইনের সেফটি থাকতে হবে, পাশাপাশি মানব বর্জ্য কোথায় ফেলবে সেই ব্যবস্থাপনার সিস্টেম থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এখনও এই সিস্টেম গড়ে ওঠেনি। আমরা গত কিছুদিন আগে জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে একটি সভা হয়েছিল, সেই সভায় তাদেরকে বলা হয়েছে যে হিউম্যান ওয়েস্ট ডাম্পিং একটি স্টেশন গড়ে তোলার জন্য। 1999 সালে টাঙ্গুয়ার হাওরকে ঘোষণা করা হয় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে। এছাড়া 2000 সালের জানুয়ারি মাসে জীববৈচিত্র্য রক্ষায় রামসার কনভেনশনের আওতায় দেশের রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় এই হাওরকে। এখন সুনামগঞ্জ। ভোলার ইলিশা বাজারে স্বর্ণালংকারের ব্যবসার আড়ালে শতাধিক গ্রাহকের 500 ভরি স্বর্ণ আত্মসাতের অভিযোগ উঠেছে। 500 ভরি স্বর্ণ ও 50 লাখেরও বেশি টাকা নিয়ে ওই জুয়েলার্স ব্যবসায়ী উধাও হয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। এতে নিঃস্ব হয়ে পড়েছেন শতাধিক পরিবার। অঙ্কুর রায়ের ছবিতে বিস্তারিত ইমতিয়াজুর রহমানের প্রতিবেদনে। ভোলার ইলিশা ইউনিয়নের নাজমা বেগম মেয়ের বিয়ের গহনা বানাতে স্থানীয় সুইটি জুয়েলার্সে জমা রেখেছিলেন প্রায় 4 ভরি স্বর্ণ। তবে গেল 25 মে থেকে উধাও দোকান মালিক সোহাগ বালা। সব হারিয়ে হাতে কাগজ দিয়ে দোকানের সামনে এই বৃদ্ধার অবস্থান। শুধু নাজমা বেগমই নয়, এই ব্যবসায়ীর সাথে লেনদেন করে নিঃস্ব হয়েছেন ইউনিয়নের অনেকে। ভুক্তভোগীদের দাবি, শতাধিক মানুষের প্রায় 500 ভরি স্বর্ণ ও নগদ 50 লাখ টাকা নিয়ে পলাতক সোহাগ বালা। এ ঘটনায় ভুক্তভোগীরা মানববন্ধন সহ একাধিক কর্মসূচি করলেও মেলেনি কোনো সমাধান। বিশ্বাসকে পুঁজি করে ও যে আমাদের সাথে প্রতারণা করবে, এটা আসলে আমরা এটা জানতাম না। আমার এই জিনিসের টাকা হোক, জিনিস হোক, আমি চাই। আসানি জিনিস দিয়ে 15,000 টাকা নিছি। আপনাকে দ্বারা অনুরোধ, আমার মরা মায়ের চিহ্নটা আমি যেন ফিরে পাই। আমি 25,000 টাকা নিছি, 25,000 টাকা দিয়ে গেছি, 5,000 টাকা ব্যবসা হয়েছে, নিতাম পারি নাই। আমার জিনিসও গেল, টাকাও গেল, আমার স্বামী আমার ঘর উঠতে দেয় না। আমরা যারা ভুক্তভোগী আছি তারা যেন আমরা এই সোহাগবালার গ্রেপ্তার চাই। দ্রুত ওই স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ভুক্তভোগীদের স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানায় জেলা জুয়েলার্স মালিক সমিতি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, তাদের যে টেকনোলজি আছে এর মাধ্যমে যেভাবে হোক তাকে যেন ধরে এনে আইনের মুখোমুখি করা হয়। শীঘ্রই অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। কেউ যদি আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ করে, আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। লেনদেনের ক্ষেত্রে অবশ্যই লিখিত রাখবেন এবং সুনির্দিষ্ট এবং যেটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এরকম প্রতিষ্ঠানের সাথে লেনদেন করবেন। শেষ সম্বল হারিয়ে দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ এবং প্রতারক ব্যবসায়ীর বিচারই এখন এলাকাবাসীর একমাত্র দাবি। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। এবার মৌসুমের আগে বিপজ্জনকভাবে বাড়ছে ডেঙ্গু জ্বর। কয়েল জ্বালিয়ে কিংবা অ্যারোসল দিয়েও মিলছে না মুক্তি। আইডিসি এর জরিপ বলছে 2 সিটির 13টি ওয়ার্ডে ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভার ঘনত্ব নির্ধারিত মানদণ্ডের চেয়েও বেশি। অভিভাবক শূন্য সিটি কর্পোরেশনে ভাটা পড়েছে কাজের ধারাবাহিকতায়, কমেছে মশক নিধন কার্যক্রম। আরও জানাচ্ছেন বাইজিদ সাদ। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ইহসান পড়ার টেবিলে বসতেই মশার কামড়ে মনোযোগ ধরে রাখা দুষ্কর হয়ে উঠেছে। ডেঙ্গু আতঙ্কে তার পরিবার। খুব আগ্রহে পড়তে বসে, আম্মু আমার পরীক্ষা, আমাকে তাতে পড়াতে বসি, বইপত্র নিয়ে বসে। যেই মশা কামড়টা হয়, আম্মু ভালো লাগছে না, পড়বো না। মশা কামড়ে প্রত্যেক দিন, এর ফলে আমি পড়তে পারি না, সামনে আমার পরীক্ষা।
রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু জ্বরের ঝুঁকি। গত কয়েক সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন, অতিবৃষ্টিতে প্রায় সব ওয়ার্ডেই বেড়েছে মশার প্রজনন। ফলে কয়েল জ্বালিয়ে কিংবা অ্যারোসল দিয়েও রেহাই পাওয়া যাচ্ছে না। আমাদের এলাকায় অনেক মশা, অনেক বছর ধরে আমরা মশার খাবার সহ্য করতে আছি। মশারি টানালে হয় না, কারণ আমাদের তো মশারি থেকে বের হতে হয়। তো বের হওয়ার পরে যে মানে এই ওইটুকুর মধ্যে অনেক মশা ঢুকে যায়, অনেক জায়গায় মানে অ্যালার্জির মতো হয়ে যায়, মানে মশা কামড় পড়ে যেই রোগটি এরকম হয়। এখন আমরা যে স্থানটিতে আছি এটি একটি বাসার প্রবেশপথ। সিটি কর্পোরেশনের নিষ্কাশন নজরদারির অভাবে এরকম এলাকায় বেশ কয়েকটি বাসাবাড়ির সামনে পানি জমে থাকে। নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে এখন পুরো এলাকায় ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। সিটি কর্পোরেশনের লোকেরা এখন তো ধরেন মানে সরকার যাওয়ার পর থেকে অত লোক অত আসে না, আগে তো আইতো 2-1 জন, এখন আসে না। গত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে চালানো IEDCR এর প্রাক বর্ষা জরিপে দেখা যায় রাজধানীর 2 সিটির 13টি ওয়ার্ডে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভার ঘনত্বের পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডের চেয়ে বেশি। এর মধ্যে ঢাকা উত্তরে ঝুঁকিতে রয়েছে 6টি ওয়ার্ড আর দক্ষিণে 7টি। উত্তরের 12 আর দক্ষিণে 31 ও 41 নম্বর ওয়ার্ডে এডিস মশার ব্রুটো ইন্ডেক্স পাওয়া গেছে 26.67%। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকলেও অভিভাবক শূন্য সিটি কর্পোরেশনের কাজের ধারাবাহিকতায় ভাটা পড়েছে। মেয়র কাউন্সিলর না থাকায় এবছর ডেঙ্গু নিয়ে বেশি আতঙ্কিত নগরবাসী। এছাড়াও স্প্রে ও ফগিং সহ সিটি কর্পোরেশনের নিয়মিত মশা নিধন ব্যবস্থাও হ্রাস পেয়েছে। প্রচুর মশা, তো মশা বাড়ছে যে বসেই যায় না, মশা জ্বালায়। মেয়র নাই, কাউন্সিলর নাই, নির্বাচিত কোনো সরকারও নাই, সেটা আমাদের জনগণের দুর্ভোগ দেখবে কে? এলাকার মানুষের যে কি ডেঙ্গু পরিস্থিতিতে কি ভয়াবহ আকার ধারণ করছে সেটা মানে বলে আর বোঝা যাবে না। চলতি বছরের 20 জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 7,077 জন। এর মধ্যে 49.3% পুরুষ এবং 40.7% নারী রয়েছেন, আর মারা গেছেন 30 জন। এর মধ্যে শুধু ঢাকায় আক্রান্ত হয়েছেন 5,210 জন, যা মোট আক্রান্তের প্রায় 70%, যার অধিকাংশই রাজধানী ও এর আশেপাশের বাসিন্দা। গত জানুয়ারি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 1,340 জন ডেঙ্গু রোগী। সমাজকর্মীরা বলছেন প্রয়োজনের চেয়ে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম নগণ্য। দক্ষিণ সিটিতে এডিস দমনে নেই কার্যকর তৎপরতা। যখন যে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে থাকে এইসব দায়িত্বগুলো, তারা এই অঞ্চলের মতো যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলের মানুষ মনে করে না। আমরা স্পেশাল মনে বাদলাম যে সাধারণ যে রুটিন কাজ সেই কাজটা পর্যন্ত হয় না। শুধু হয় না, আমরা অনেক চেঁচামেচি করার পরেও হয় না। যারা বিভিন্ন জায়গায় চেয়ারে বসে আছে আমাদের টাকায় চলছে, অথচ আমাদের মানুষ মনে করছে না। এটা হচ্ছে মূল সমস্যা। প্রতি বছর বিভিন্ন জরিপে রাজধানীর নির্ধারিত কিছু ওয়ার্ডকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এসব স্থানে মশা বা লার্ভা কেন বেশি পাওয়া যাচ্ছে তা মৌসুম শুরুর আগেই শনাক্ত করলেও সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে জনগণকে সম্পৃক্ত করে বছরব্যাপী নেওয়া হয় না কোনো পরিকল্পনা। তাই স্বাস্থ্য ঝুঁকি বাড়ে এসব এলাকার বাসিন্দাদের। বাইজিদ সাদ, এখন, ঢাকা। দেশের দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাট। কোরবানির পরবর্তী চামড়া সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে রাজারহাট থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন চামড়ার বাজার দরের কি পরিস্থিতি আর কত দামে বিক্রি হচ্ছে? আজকের এই যে রাজারহাট রয়েছে, রাজারহাটের যে বাজার রয়েছে, বাজারে কিন্তু চামড়া খুবই কম দামে বিক্রি হচ্ছে। যে সরকার যে নির্ধারিত দাম রয়েছে সেই দাম থেকে অনেক কম দামে বিক্রি হচ্ছে। যদিও সরকার প্রতি বর্গ ফুট চামড়া বিক্রি হলেও যে দাম নির্ধারণ করলেও এখানে কিন্তু পিস হিসাবে চামড়া বিক্রি হচ্ছে। গড়ে 200 টাকা থেকে 900 টাকা পর্যন্ত প্রতি পিস চামড়া বিক্রি হচ্ছে। যদিও সরকারের যে বেঁধে দেওয়া দাম রয়েছে সেটি 55 থেকে 60 টাকা পর্যন্ত রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই দামটি রয়েছে। যে ছাগলের চামড়া রয়েছে সেটির দামও কিন্তু পিস হিসাবে বিক্রি হচ্ছে 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত। সব মিলে যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন, যারা চামড়া বিক্রি করতে আসছেন, তারা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যারা এখানকার যারা আড়তদাররা রয়েছেন, ট্যানারি মালিকরা কিন্তু খুব বেশি হাটে আসেনি, সে কারণে চামড়াও বিক্রি
কম রয়েছে। এখানকার আড়তদাররা যেটি বলছেন যে ট্যানারি মালিকদের যে বকেয়া রয়েছে সেই টাকাটা কিন্তু এখনো পর্যন্ত তারা পাননি। পাশাপাশি লবণের দাম বৃদ্ধির পরবর্তীতে এই যে শ্রমিকের মূল্য বৃদ্ধি সব মিলে কিন্তু তারা চামড়া কুড়াই থেকে কিন্তু খানিকটা বিরত রয়েছে, কারণ তারা যে ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি করবেন সেই বিক্রির যে খাত সেটি তৈরি না হওয়ার কারণে কিন্তু তারা চামড়া কুড়াই থেকে বিরত রয়েছে। সেক্ষেত্রে যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনটি আমরা জানতে পেরেছি। সব মিলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সপ্তাহে দুদিন হাট বসে, এই শনি এবং মঙ্গলবার, যদিও সেই শনিবারে হাটটি জমজমাট হয়। এখানে যে আমার পেছনে দেখছেন যে চামড়া রয়েছে, স্তূপ করে সাজানো রয়েছে 15 থেকে 20,000 চামড়া, সেই চামড়া কিন্তু আজকে হাটে উঠেছে এবং চামড়া বিক্রি হচ্ছে, তবে দাম কম, এমনটি কিন্তু যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে লবণ দেওয়া এবং মজুরি এই মিলে যে খরচ পড়েছে প্রতি চামড়ায়, যদি গড়পড়তা 700 থেকে 800 টাকা খরচ পড়েছে, সেই চামড়া বাজারে বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা। সব মিলে চামড়ার একটি ধস নেমেছে, এমনটি বলেছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তবে যারা ট্যানারির যারা মালিক রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু বলছেন যে চামড়ার যে সরকারি রেট তার থেকে একটু কম দামে বিক্রি হচ্ছে, তবে বিক্রি হচ্ছে। এই হাটের যে চামড়া রয়েছে প্রায় কোটি টাকার লেনদেন হবে, এমনটি আশা করছেন এখানকার ব্যবসায়ীরা। তো সব মিলে এখান থেকে এই ছিল চামড়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ। চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে অবিকৃত আদা নিয়ে বিপাকে পড়েছেন আড়তদাররা। ঈদুল আজহাকে কেন্দ্র করে চাহিদার চেয়ে অতিরিক্ত আদা আমদানি হওয়ায় আশানুরূপ ব্যবসা হয়নি। একই অবস্থা রসুনের বাজারেও। বিস্তারিত জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন অবিকৃত থাকায় আদা রসুনের দামে কেমন প্রভাব পড়ছে, বিক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, রসুন কিন্তু এবছর যারা আমদানি করেছেন তারা সারা বছরই মোটামুটি লোকসানের মধ্যে ছিলেন। আমরা খাতুনগঞ্জে যখন রসুন বিক্রি হয়েছে 130 থেকে 35 টাকায়, সেই রসুন কিন্তু তাদেরকে কিনতে হয়েছিল কেজি প্রতি 150 টাকার ওপরে। কিন্তু বাজারে পর্যাপ্ত সরবরাহ বা চাহিদার চেয়ে বেশি সরবরাহ থাকার কারণে কিন্তু সেই রসুনের দাম কিন্তু কম ছিল, এবং কম থাকার কারণে কিন্তু মোটামুটি এই বছর পুরোটা সময় জুড়েই কিন্তু রসুনের বাজারে অনেকটা লোকসান গুনতে হয়েছে। এবং তার উপরে যখন ঈদুল আজহা আসে তখন সেই ঈদকে কেন্দ্র করে ব্যাপক রসুন আমদানি হয়, কিন্তু তখনও কিন্তু আসলে ব্যবসায়ীরা দাম পাননি, এবং এই সময়টাতে লোকসানে পড়ে অনেক ব্যবসায়ী পরবর্তীতে রসুন আমদানি বন্ধ করেছেন বা রসুন আনছেন না, যে কারণে কিন্তু এখন ভরপুর মৌসুম রসুনের এই সময়টাতে চায়নাতে নতুন রসুন উঠছে, নতুন ফসল উঠছে, কিন্তু তারপরেও কিন্তু রসুনের দাম আজকের বাজারে কিছুটা বেড়েছে। আমরা ঈদের সময়টাতে যেটা দেখেছি 115 থেকে 120 টাকা দরে রসুন বিক্রি হয়েছে, সেই রসুন কিন্তু এখন 25 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে গিয়ে 145 টাকায় বিক্রি হচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে লোকসানে অনেক ব্যবসায়ী আমদানি না করার কারণে রসুনের এই ভরপুর মৌসুমেও কিন্তু বাজারে কিছুটা রসুনের সংকট রয়েছে। অন্যদিকে আদার কথা যদি বলি, আদার ব্যাপারটাও একই রকম। আদা কিন্তু ব্যাপক আমদানি হয়েছিল ঈদুল আজহাকে কেন্দ্র করে, প্রচুর আমদানি হয়েছিল। ছোট বড় ব্যবসায়ীরা প্রত্যেকে আদা আমদানি করতে পেরেছিলেন। সরকারের পক্ষ থেকে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য কিন্তু সকলকেই আমদানির সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, কিন্তু অতিরিক্ত আমদানি হওয়ার কারণে কিন্তু যারা আমদানি করেছিলেন তারা পর্যাপ্ত বেচা বিক্রি করতে পারেনি বা আশানুরূপ বেচা বিক্রি করতে পারেনি, যে কারণে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আদাগুলো এখন সেগুলো কিন্তু অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, এবং নষ্ট হয়ে কিন্তু সেগুলো পচে গলে পানি বেরোচ্ছে, এবং এই সকল আদার কিন্তু তেমন ক্রেতাও পাওয়া যাচ্ছে না। কিছুটা ভালো আদা যেগুলো রয়েছে সেই আদাগুলো কিন্তু মূলত বিক্রি হচ্ছে 105 টাকা, যেটি কোরবানির ঈদের সময়টাতেও কিন্তু বিক্রি হয়েছিল 110 থেকে 15 টাকা পর্যন্ত দরে বিক্রি হয়েছিল। এবং এখন কিন্তু সেই আদার দাম আরও কিছুটা কমে গিয়েছে। ভালো আদা যেগুলো রয়েছে সেগুলো 105 টাকায় বিক্রি হচ্ছে, এবং এর বাইরে যদি বলি যে নষ্ট আদা যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু কোনো ক্রেতাই পাওয়া যাচ্ছে না। এবং সব কিছু মিলিয়ে আদা রসুনের বাজারে ব্যবসায়ীরা এবছর বেশ লোকসান করেছেন, এবং তারা বলছেন যে আদায় প্রতি কেজিতে প্রায় 30 টাকার মতো করে তাদের লোকসান গুনতে হয়েছে। তো আদা যেহেতু এখনও পর্যাপ্ত পরিমাণে রয়েছে আড়তগুলোতে, এবং অনেক আদা পচে যাচ্ছে, যে কারণে কিন্তু আদার দাম আরও 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। অন্যদিকে রসুনে লোকসান হওয়ার কারণে, আমদানি না হওয়ার কারণে বাজারে সংকট তৈরি হয়েছে, যে কারণে রসুনের দাম কিছুটা বেড়েছে। উজ্জ্বল, বগুড়ার বাজারে বেড়েছে আলুর দাম, বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা বাড়তি দামে। এ নিয়ে অসন্তোষ বিরাজ করছে ক্রেতা পর্যায়ে। বিস্তারিত জানাতে বগুড়ার ঘোড়াধাপ হাটে রয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজেদ, জানাবেন হঠাৎ আলুর দাম বাড়ার কারণ কি?
হ্যাঁ উজ্জ্বল, আপনাকে জানিয়ে রাখি যখন আলুর ভর মৌসুম অর্থাৎ মার্চ এপ্রিলের দিকে তখন কিন্তু আলুর প্রতি কেজি আলু বিক্রি হয়েছে 8 থেকে 9 টাকা কেজি দরে। আর আজকে কিন্তু যে হাটটিতে আমি রয়েছি সেখানে আলুর কেজি বিক্রি হচ্ছে 12 টাকা 13 টাকা কেজি দরে। কিন্তু সবচেয়ে আক্ষেপের বিষয় সেটি ক্রেতাদের যেটা আক্ষেপের বিষয় সেটি হলো এখানে 12-13 টাকা কেজিতে যদি পাইকারি হয়, কিন্তু শহরে অর্থাৎ এখান থেকে বগুড়া শহরের দূরত্ব মাত্র 14 থেকে 15 কিলোমিটার, সেখানে কিন্তু আলু বিক্রি হচ্ছে এখানে 20 টাকা কেজি দরে। অর্থাৎ এখানকার পাইকারি দরের চেয়ে কিন্তু যে খুচরা বাজার সেখানে কিন্তু অনেক বেশি দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু ক্রেতাদের একটি ক্ষোভ রয়েছে যে বাজার মনিটরিংয়ে না থাকার কারণেই কিন্তু এই আলুর দামটা ক্রেতাদের বেশি কিনতে হচ্ছে। আর যদি এখানে একটু বলি যে বগুড়াতে এবার প্রায় 60,000 হেক্টর জমিতে 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, যেখানে কোল্ড স্টোরেজে অর্থাৎ হিমাগারে যে আলুর সংরক্ষণের ব্যবস্থা রয়েছে মাত্র 3.5 লাখ মেট্রিক টন। সেখানে কিন্তু এই অবস্থায় কিন্তু যে আলুগুলো সে আলুগুলো বাইরে রয়েছে, সে বাইরে থাকার কারণেই এই আলুগুলো নষ্ট হওয়ার ভয়ে কিন্তু হাট বাজারেতে বিক্রি হচ্ছে এবং হাট বাজারে বিক্রি হওয়ার কারণে বেশি পরিমাণ সরবরাহ হওয়ার কারণে কিন্তু আলুর দামটা কমেছে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু খুচরা বাজারের দাম বেশি হওয়ার কারণে কিন্তু ভোক্তারা এখানে তাদের আক্ষেপের কথা জানিয়েছেন। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে বগুড়া থেকে আলু দরদাম নিয়ে সর্বশেষ। যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। ইসি সচিবালয় ভবনে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ঘোষণা দিয়ে সভা সমিতি করে তো যাওয়ার প্রয়োজন নাই, সরকারের সাথে তো আমাদের এমন না যে আমরা সরকারের একদম যে দ্বারে কাছে নাই, আমরা একটা দ্বীপে আছে এমন তো না, আমরা এমন তো না। আপনারা দেখছেন যে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ইলেকশন কমিশন সংস্কারের বিষয়গুলো আছে। তো সুতরাং এগুলো আমরা তো সম্পৃক্ত, সরকারের এই কর্মকাণ্ডের সাথে আমরা তো সম্পৃক্ত আছি। তো এগুলোকে ধারণ করেই তো আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সময় মতো যোগাযোগ হবে, সব আপনারা জানবেন এবং সময় হলে সবকিছু জানতে পারবেন। আর না একটা প্রশ্ন ছিল ফেনীতে টানা বর্ষণ ও উজানি ঢলে প্লাবিত হওয়া নিম্নাঞ্চল থেকে পানি কমছে মুহুরী নদীর পানিও। বিস্তারিত জানাতে ফুলগাজীর বণিকপাড়া এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী সোলাইমান ডালিম। আর ডালিম, জানাবেন প্লাবিত অঞ্চলের পানি কতটুকু কমলো আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্য সহযোগিতা মিলেছে কিনা? গতকাল মুহুরী নদীর পানির যে স্রোত সেটির কারণে ফুলগাজীর যে বড়ই এলাকার বণিকপাড়া যে ভাঙন তৈরি হয়েছিল, আমরা দেখেছি যে সেই ভাঙনের ফলে গতকাল কিন্তু ফুলগাজীর 5টি গ্রাম, পরশুরামের সুবার বাজার সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। গতকালকে সারাদিনের যে প্লাবন পরিস্থিতি, সেই পরিস্থিতির পরে রাতে বৃষ্টি কম থাকা এবং আজকে সারাদিনে বৃষ্টি একটু কম থাকার ফলশ্রুতিতে কিন্তু নদীর যে পানি সেটি কমতে শুরু করেছে। আমরা দেখেছি যে ক্ষতিগ্রস্ত যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে সেনাবাহিনী জিও ব্যাগ এনেছে এবং জিও ব্যাগ দিয়ে যে বাঁধটি ভেঙেছে সেই বাঁধটি মেরামতের তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকেই যে স্থানটি দিয়ে বণিকপাড়া যে স্থানটি দিয়ে মূলত পানি ঢুকেছে সেই স্থানে সেনাবাহিনী, পানি উন্নয়ন বোর্ড, ফুলগাজী উপজেলা, ফেনী জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এসছেন। তারা বলছেন যে যতটুকু দ্রুত সময়ের মধ্যে সম্ভব এই বাঁধটি মেরামত করা হবে, যাতে এই গ্রাম এবং যে 5টি গ্রাম প্লাবিত হয়েছে সেই 5টির গ্রামের সম্পদ এবং অন্যান্য যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো রয়েছে সেগুলো রক্ষা করা হয়। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছেন যে বর্ষা মৌসুমে এখনই তাদের মধ্যে কোনো ধরনের বাজেট নেই মেরামত করার, তবে সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসন থেকে যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আশীর্বাদ জানিয়েছে স্থানীয়রা বলছেন যে দ্রুত সময়ে যদি এই বাঁধটি মেরামত করা হয় এবং পানি আটকানো যায় তাহলে যে প্লাবন পরিস্থিতি সেটি ঠেকানো যাবে। অপরদিকে স্থানীয়রা আরো যেটি বলেছেন যে প্রতি বছরই বর্ষা এলে কিন্তু মৌরি কৌয়া সিলুনিয়া পাড়ের যে 122 কিলোমিটার জায়গা রয়েছে, 22 কিলোমিটারের কোথাও না কোথাও কিন্তু ভাঙে, যার ফলশ্রুতিতে কিন্তু তাদেরকে দুর্ভোগে পড়তে হয়। তারা যেমনটি বলছেন যে পানি উন্নয়ন বোর্ডের যে দায়সারা কাজের কারণে এই কিন্তু এমনটি হয়। প্রতি বর্ষা এলেই কিন্তু বাঁধগুলো ভাঙে এবং তাদের সম্পদের নষ্ট হয়। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে ভারতের
যে স্থান দিয়ে বাংলাদেশে মুহুরী নদীটি প্রবেশ করেছে সেখানে এই নদীর প্রস্থ হচ্ছে 100 মিটারের বেশি, কিন্তু বাংলাদেশে ঢুকে সেটি বিভিন্ন জায়গা থেকে দখল এবং বিভিন্ন কারণে নদীটি চিকন হয়ে আছে, শুরু হয়ে আছে, যার ফলশ্রুতিতে বর্ষা মৌসুমে পানির যে অতিরিক্ত চাপ সইতে না পেরে কিন্তু বাঁধের বিভিন্ন জায়গায় ভাঙে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়। পানি উন্নয়ন বোর্ড আরো বলেছেন যে সম্প্রতি একটি প্রকল্প তারা প্রস্তাবনা করেছেন, যে প্রকল্পটি 7,500 কোটি টাকার। সেটি যদি হয়ে থাকে তাহলে নদী যদি খনন হয় এবং নদীর যদি প্রশস্ততা বাড়ানো যায় তাহলে ফেনীর যে উত্তরের যে জনপদের দীর্ঘদিনের যে ভোগান্তি সেটি কিছুটা হলেও লাঘব হবে। সর্বোপরি কালকে দিনের যে পরিস্থিতি ছিল, প্লাবন পরিস্থিতি, 5টি গ্রাম প্লাবিত হয়েছে এবং মানুষের যে দুর্ভোগ, সেই অবস্থা থেকে কিছুটা পরিত্রাণ হয়েছে। আজকে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। যেসব এলাকা প্লাবিত হয়েছিল, প্লাবিত এলাকাগুলো কিন্তু ধীরে ধীরে শুকাতে শুরু করেছে। এই ছিল ফেনীর বড়ই এলাকা থেকে আমাদের কাছে ফেনীর প্লাবন পরিস্থিতির সর্বশেষ। ঝালকাঠির নলছিটি পৌরসভা 150 বছরের পুরনো হলেও নাগরিক সুযোগ সুবিধায় বেশ পিছিয়ে। 26 বছর আগে তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীর পৌরসভায় উন্নতি হলেও সেবার মানে পরিবর্তন আসেনি। পৌরসভায় নেই কোনো গণশৌচাগার ও সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। নদী পাড়ে ও খোলা স্থানে ময়লা আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ। এছাড়া বেশিরভাগ সড়ক চলাচলের অনুপযোগী। নিয়মিত পৌর কর পরিশোধ করেও আশানুরূপ সেবা না পাওয়ায় ক্ষুব্ধ পৌরবাসী। আলামিন তালুকদারের প্রতিবেদন। ঝালকাঠি জেলার প্রথম ও দেশের দ্বিতীয় পৌরসভা নলছিটি 26.16 বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসভায় 50,000-এর বেশি মানুষের বসবাস। দেশের সবচেয়ে পুরনো পৌরসভার একটি হলেও নাগরিক সেবার দিক থেকে বেশ পিছিয়ে। 150 বছরের পুরনো পৌরসভাটিতে এখনও গড়ে ওঠেনি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। এতে সামান্য বৃষ্টিতেই ময়লা পানি উপচে ছড়িয়ে পড়ছে পথে ঘাটে। আর নির্ধারিত জায়গা না থাকায় সুগন্ধা নদীর পাড়ে খোলা স্থানে আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে রোগ জীবাণু। তবে নলছিটি পৌরসভার সমস্ত ময়লা এখানে ফেলে নদীর পানি সব একদম খারাপ হয়ে যায়। আমরা এখানে উজু, গোসল এবং খাওয়ার পানি এখান থেকে কিছু সংগ্রহ করতে পারতেছি না। ময়লা ফালানোর কোনো জায়গা নাই, নদীর পাড়ে নিয়ে ময়লা ফালানো হয় এবং গন্ধর আর শেষ নেই এবং এটা কোনো সংস্কারের জন্য কোনো কাজে নেই। ড্রেন নাই, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, কোনো সুযোগ সুবিধা নাই, অথচ আমরা ট্যাক্স শুধু পরিশোধ করে যাচ্ছি, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। দেশের অন্যান্য পৌরসভায় সড়ক যোগাযোগে যে উন্নয়ন হয়েছে সে তুলনায় অনেক পিছিয়ে নলছিটি। পৌরসভার 9টি ওয়ার্ডের সড়কেই বেহাল দশা। এর মধ্যে অনুরাগ, সূর্যপশা, শারদল, মালিপুর, নান্দিকাঠির বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী। আর বর্ষায় এসব সড়ক ব্যবহারে দুর্ভোগ পোহাতে হয় দ্বিগুণ। নিয়মিত পৌরকর পরিশোধের পরও সেবা না পাওয়ায় ক্ষুব্ধ পৌরবাসী। এই দেখেন সামনে রাস্তাঘাট, এগুলো কোনো রাস্তাঘাটের কোনো নেই, আমরা খুব অসুবিধা আছে। এর থেকে আমাদের পৌরসভার থেকে ইউনিয়ন পর্যায়ে অনেক ভালো। রাস্তা এতটা খারাপ, বাচ্চা পোলাপান নিয়ে গাড়িতে চলাফেরা করতে অনেক সমস্যা হয়। আমরা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছি। তারা আমার কাছে নিয়ে যাইতে আসে, পৌর কর নিতে আসে, ব্যাড নিতে আসে, এরপর খাজনা নিতে আসে, কিন্তু আমরা কোনো সুযোগই পাইতেছি না। রোডঘাট 9 ওয়ার্ডের কোনো রাস্তাঘাট নাই। উন্নয়নে পিছিয়ে থাকার কথা স্বীকার করে নানান সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন পৌর প্রশাসক। জানান বেশ কিছু প্রকল্পের কাজ চলছে আর কিছু অনুমোদনের অপেক্ষায়। বেশ কিছু সীমাবদ্ধতা আসলে আমাদের রয়েছে, কিন্তু তারপর আমাদের এখন অনেকগুলো প্রকল্পও চলমান রয়েছে এবং আপনার কিছু প্রকল্প আমাদের যে প্রকল্প অফিস সেখানে অনুমোদনের জন্য অপেক্ষায় আছে। এই প্রকল্পগুলো অনুমোদন হয়ে আসলে যখন বাস্তবায়ন হবে তখন পৌরবাসী তাদের কাঙ্ক্ষিত সেবা, পৌরসভার যে নাগরিকদের যে নাগরিক সুবিধা সেগুলো তারা সকলেই পাবে বলে আমি বিশ্বাস করি। 1865 সালে প্রতিষ্ঠিত হয় নলছিটি পৌরসভা আর 1999 সালে এটি দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়। আমিন তালুকদার, এখন ঝালকাঠি। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বেহাল হবিগঞ্জের বানিয়াচং আজমেরিগঞ্জ শরীফউদ্দিন সড়ক। পুরো সড়ক জুড়ে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় দুর্ভোগে উপজেলার অন্তত অর্ধলক্ষাধিক মানুষ। যাত্রী ও চালকদের অভিযোগ, সড়কে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, সেই সাথে নষ্ট হচ্ছে পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশ। তবে চলতি মাসে দরপত্র আহ্বানের কথা জানিয়েছে সড়ক বিভাগ। কাজল সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। হবিগঞ্জের বানিয়াচং আজমেরিগঞ্জ শরীফউদ্দিন সড়ক 17 কিলোমিটার। সড়কটি উপজেলার অর্ধলক্ষাধিক মানুষের প্রতিদিনের যাতায়াতের একমাত্র মাধ্যম, কিন্তু বর্তমানে সড়কটি যেন এক দুর্ভোগের নাম।
দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের পুরো অংশ জুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। স্থানীয়দের অভিযোগ, এসব গর্তে পড়ে প্রায়ই উল্টে যাচ্ছে টমটম, ইজিবাইক, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের মতো ছোট যানবাহন। ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন যাত্রীরা। আজমিরের থেকে বানিয়াচং গাড়িটা আইতে সময় লাগে 30 মিনিট, এই জায়গার মাঝে লাগে 1 ঘন্টা। প্রতিদিন অ্যাক্সিডেন্ট আছে গাড়ি। গতকালকে আমরা গাড়ি তুলছি দৌড়িয়া, রাস্তা ভাঙ্গা। বৃষ্টি হইলে তো গাড়ি চলবো যে এই ধরনের কোনো পরিবেশই থাকে না, গাড়ি ঘোড়া চলা খুব অবস্থা খারাপ হয়ে যায়। প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে এবং যেখানে সেখানে আসলে জনশূন্য এলাকায় গাড়িগুলো বিকল হয়ে যায়, ইঞ্জিনগুলো বিকল হয়ে যায়। সড়কের এমন অবস্থায় যান চলাচল কমিয়ে দিয়েছেন চালকরা। তাদের অভিযোগ, অতিরিক্ত ঝাঁকুনিতে প্রায়ই নষ্ট হচ্ছে পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশ। গাড়িতে আমরা ইনকাম করি 500 টাকা, কিন্তু আমরা মেরামতের জায়গা যায় টাকা আসে 1200 টাকা, 700 টাকা, 900 টাকা, এরকম আমরা মেরামত করা লাগে। মাথা তার অনেক খারাপ, ডেলিভারি গেছি যার অনেক জায়গায় আটতে যায়, একটু জায়গা আটতে নেই, একটু জায়গা আবার গাড়িতে যাওয়া লাগে। ব্যারিং জায়গা, চাক্কার জায়গা, ডিফারেন্সের জায়গা, গাড়ির আস জায়গা। সড়ক ও জনপথ বিভাগ বলছে চলতি মাসে নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে। ডিসেম্বর মাসে এটিকে আমাদের মন্ত্রণালয়ে প্ল্যান করা হয়। প্ল্যান যাত্রা বাচ্চা শেষে পরবর্তী মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয় যে এটিকে রিটেন্ডার করতে হবে। তো আমরা এই মাসে 5 তারিখে আমরা রিটেন্ডার করেছি। আগামী মাসে 8 তারিখে আশা করি এটা উন্মুক্ত করা হবে। উন্মুক্তকরণের পরে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি ঠিকাদার নিয়োগ করে যেন কাজটি শুরু করা যায়। 2017 সালে 116 কোটি টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ শেষ হয়। এরপর দীর্ঘ 7 বছরে সড়কটিতে আর কোনো সংস্কার হয়নি। কাজল সরকার, এখন হবিগঞ্জ। শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ তুলে নেওয়া ও কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য নতুন বাজার ব্লকেট ও অবস্থান কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল, বিস্তারিত জানবো তার কাছ থেকে। আসিফ, জানাবেন কি দেখছেন সবশেষ? উজ্জ্বল, যেটি বলছিলেন আসলে নতুন বাজারের যে মোড়টি আছে সেই মোড়টিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে নতুন বাজার ব্লকের যে কর্মসূচিটি আছে সেটি পালন করছে। এখানে আমরা যদি আমাদের সহকর্মীর ক্যামেরার চোখে দেখাই, এই সড়কের নতুন বাজার সড়কের একটি পাশ কিন্তু তারা আসলে পুরোপুরি তাদের ব্লকেট কর্মসূচির আওতায় নিয়ে নিয়েছে। এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। এখানে আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি পুলিশদের। পুরোপুরি একটি পাশের যে সড়কে যে যান চলাচল সেটি কিন্তু এখানে বন্ধ আছে এবং এই আরেকটি পাশ আছে, এই পাশে কিন্তু তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছে। একটু যদি জানিয়ে রাখি, এই অবস্থান কর্মসূচি বা ব্লকেট কর্মসূচির আসলে মূল উদ্দেশ্য হলো, তারা বলছে যে যেই শিক্ষার্থীদের ইউআই যে শিক্ষার্থী আছে তাদের অবৈধ বহিষ্কারাদেশ তুলে নেওয়া এবং আওয়ামী সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী যে কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের যে দাবিটি আছে সেই দাবিতেই তারা আসলে কর্মসূচি পালন করছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে শিক্ষার্থীদের যে বহিষ্কারাদেশ রয়েছে সেই বহিষ্কারাদেশ দেওয়ার সময় কিন্তু আসলে কারোর সাথে কথা বলা হয়নি বলে কিন্তু তারা এই অভিযোগ করছে এখানকার ইউআই শিক্ষার্থীরা। তারা বলছেন যে যখন বহিষ্কারাদেশটি দেওয়া হয়েছে তখন তাদের সাথে কোনো রকম আলোচনা বা কথা বলা হয়নি এবং তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে সেই প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের দাবি দাওয়া করে আসছিলেন। সেই তাদের দাবি দাওয়ার কিন্তু কখনো কোনো কর্ণপাত করা হয়নি এবং তাদের দাবি দাওয়াগুলো শোনা হয়নি। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় এখনো আওয়ামী দোসর রয়ে গেছে এবং এই আওয়ামী দোসররাই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে বা শিক্ষার্থীদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলো কিন্তু আসলে পূরণ করতে বাধার দেওয়ানোর চেষ্টা করছে বা এই তাদের জন্যই শিক্ষার্থীরা বাধার সম্মুখীন হচ্ছে। তো এই যে শিক্ষার্থীদের বহিষ্কার দেশ যেটি আছে, বহিষ্কার আদেশ তুলে নেওয়া এবং এই যে যত আওয়ামী দোসররা আছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনে এবং যেই বিশ্ববিদ্যালয় কর্মকাণ্ডে তাদেরকে আসলে অপসারণের দাবিতেই কিন্তু এই যে নতুন বাজার ব্লকেট কর্মসূচিটি সেটি চলমান রয়েছে এবং এখানে আমরা দেখছি যে পুরোপুরি নতুন বাজারের একটি সাইড, রাস্তার একটি সাইড মোটামুটি ব্লকেট রয়েছে এবং এখানে সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বিভিন্ন দাবিতে নতুন বাজার ব্লকেট কর্মসূচি পালন করছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
8 দিনে ইসরায়েলের 2টি বিমান ঘাঁটি, বেশ কিছু সামরিক স্থাপনা ধ্বংস, বলছে ইরান। বিপ্লবী গার্ডের ড্রোন ইউনিট প্রধানকে হত্যার দাবি তেল আবিবের। ফেনীর প্লাবিত 5 গ্রামের পানি নামতে শুরু করলেও কমেনি ভোগান্তি। বাঁধের ভাঙা অংশ মেরামতে নেওয়া হয়েছে জিও ব্যাগ। হাওরে অবাধে ঘুরছে 200-এরও বেশি হাউস বোট। উচ্চ শব্দ তৈরি সহ নানা কারণে নষ্ট হাওরের জীববৈচিত্র্য, আশঙ্কাজনক হারে কমছে মাছ পাখি। মেয়র কাউন্সিলরহীন সিটি কর্পোরেশনে মশক নিধনে গতি নেই। জনগণকে যুক্ত করে বছরব্যাপী পরিকল্পনা না থাকায় বাড়ছে সংক্রমণ। ভোলায় 500 ভরির স্বর্ণ ও অর্ধ কোটি টাকা নিয়ে জুয়েলার্স ব্যবসায়ী উধাও। প্রশাসনের দ্রুত পদক্ষেপ চান নিঃস্ব শতাধিক পরিবার। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।